আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, সেই ময়মনসিংহ থেকে তোমাদের সাথে আবারও কানেক্টেড হয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করলাম। তো যারা এখন আমার সাথে লাইভে কানেক্টেড হয়েছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে কানেক্টেড করো, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আর যারা ইউটিউবে ক্লাসটা দেখছো, অবশ্যই তারা লিঙ্কটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে শেয়ার করে দাও, যাতে তোমার মতো হাজারো হাজারো বিজনেস স্টাডিজের, কমার্সের, এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, হিসাব বিজ্ঞানের আজকের যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, তা হলো তোমাদের অষ্টম অধ্যায়ে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন অবশ্যই আসে। বিগত বছরের কোশ্চেন যদি তোমরা ঘাটাঘাটি করো, প্রত্যেক বছর এই অধ্যায় থেকে একটা কোশ্চেন এক্স্যাক্টলি তোমরা পাবে। তো আজকের এই দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণে আমাদের যেই ফর্মুলাগুলো বা যে অঙ্কগুলো আমরা করব, তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে ট্যানজিবল অ্যাসেট এবং ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল মানে দৃশ্যমান, যেটাকে আমরা বলি স্পর্শনীয় সম্পদ, আর ইনট্যানজিবল মানে অদৃশ্যমান, যেগুলো টাচ করা যায় না। যেমন অদৃশ্যমান সম্পদ যদি আমরা বলি সুনাম, গুডউইল, এটা একটা ইনট্যানজিবল বা অদৃশ্যমান সম্পদ। এরপর যদি আমরা বলি প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হলো গ্রন্থসত্র, কপিরাইট, এগুলো সব ব্যবসায়ের ক্ষেত্রে। এরপর হইতে পারে লাইসেন্স, ইজারা সম্পত্তি, এই সকল কিছু প্রতিষ্ঠানের ইনট্যানজিবল বা অদৃশ্যমান সম্পদ। আর দৃশ্যমান সম্পদ কি আছে? যেমন এই ব্ল্যাকবোর্ড, এটা একটা দৃশ্যমান সম্পদ। নিচে যে তোমার যে ডেস্ক, এটা একটা ইনট্যানজিবল সম্পদ। যেটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি, মোবাইল, সেটা একটা ইনট্যানজিবল অ্যাসেট। উপরে ফ্যান তো তোমরা দেখতে পাচ্ছ না, উপরে একটা ফ্যান আছে, ফ্যানটা হলো ট্যানজিবল অ্যাসেট। দুই পাশ থেকে লাইটও তো তোমরা দেখতে পাচ্ছ না, অবশ্য আলো দেখতে পাচ্ছ। এই লাইটগুলো ট্যানজিবল বা দৃশ্যমান সম্পদ। দালান কোঠা, জমি, ভূমি, ইকুইপমেন্ট, ডেলিভারি ভ্যান, আসবাবপত্র, তারপর হলো কলকবজা, যন্ত্রপাতি, এগুলো সব হলো দৃশ্যমান সম্পদ। আর এই দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে অবচয়টা অ্যাপ্লিকেবল হয়, আর অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে অবলোপনটা অ্যাপ্লিকেবল হয়। এখন বুঝতে হবে অবচয় বা অবলোপন কি। একটা স্থায়ী সম্পদ যখন আমরা কিনি, যেটাকে আমরা বলি ক্রয় মূল্য, যে দামে আমরা এই সম্পদটা কিনি 5 বছর বা 10 বছর, মানে এটা যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর আমরা কিন্তু সেই দামটা আর পাই না। কেন পাই না? কারণ ব্যবহারজনিত এর মূল্য হ্রাস পায়। ডিউ টু ইউজ অফ দিস ফিক্সড অ্যাসেট ইটস ভ্যালু ইজ ডিক্রিজিং, এটা আস্তে আস্তে হ্রাস পায়। আর ব্যবহারজনিত স্থায়ী সম্পত্তির এই মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। যদি এটা দৃশ্যমান সম্পদ হয় তখন হবে অবচয়, অর্থাৎ দৃশ্যমান স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অবচয়, আর অদৃশ্যমান স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অবলোপন। তো আমার উপর একটা ফ্যান তো তোমরা দেখতে পাচ্ছ না, আচ্ছা ফ্যান আনবো না। এইখানে একটা দেখো, একটা রাইস কুকার আছে। এই যে একটা রাইস কুকার, ভীষণ একটা রাইস কুকার। এই রাইস কুকারটা আমি আরএফএল থেকে 1400 টাকা দিয়ে কিনছিলাম, আজ থেকে 5 বছর আগে। আলহামদুলিল্লাহ এটা ভালোই টেকসই হয়েছে, 2015-র দিকে বোধহয় কিনছিলাম। তো এই রাইস কুকারটা যখন আমি তখন কিনছিলাম, তখন এটা কিনেছিলাম 1500 টাকা প্রায়। কিন্তু এখন এটা বিক্রি করতে গেলে কিন্তু আমি 1500 পাবো না, সর্বোচ্চ 700-800 টাকা পাবো। তাহলে এই যে বাকি টাকা গেল কোথায়? বাকি টাকা হলো এই রাইস কুকারটা ব্যবহারজনিত মূল্যহ্রাস। এই ব্যবহারজনিত মূল্যহ্রাসকে বন্ধুরা বলা হয় অবচয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অবচয় এবং অবলোপন কিভাবে আমরা ব্যবসায়ের ক্ষেত্রে দেখাবো, এটা একটা পরিচালন ব্যয়। আমাদের বিশদ আয় বিবরণীতে এটা পরিচালন ব্যয় ক্যাটাগরিতে যায়। এবং এই অবচয় এবং অবলোপন এরা কিন্তু সম্পত্তির মূল্য হ্রাস করে। তাই আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা প্রস্তুত করি, তখন সম্পদ থেকে এই টাকাটা বাদ দিয়ে দিতে হয়। আর অবচয় বা অবলোপন এটা কিন্তু এক বছরে এমন না, এটা কয়েক বছরের হিসাব। একটা সম্পদ যদি 10 বছর কেন, তাহলে পার ইয়ার কিন্তু তোমার ডেপ্রিসিয়েশন বা ডিপ্লেশন, যেটাকে আমরা অ্যামোটাইজেশন বলি, প্রতি বছরই কিন্তু তোমার অবচয় বা অবলোপন হবে। আর এটা কিন্তু এক বছরের সাথে এক বছরেরটা যোগ হয়, এই কারণে এটাকে বলা হয় পুঞ্জীবিত অবচয় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বা আরেকটা নাম আছে অবচয় সঞ্চিতি। তো এই পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি এটা হলো একটা কন্ট্রা অ্যাসেট প্রতি সম্পদ, কারণ এটা সম্পদের বিপরীতে বসে সম্পদের মূল্যকে হ্রাস করে।
তো এই অবচয়, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি যেটা বলি, এটা কিভাবে নির্ণয় করব, অবচয়টা কিভাবে নির্ণয় করব, তার জন্য দুইটা পদ্ধতি আমাদের আছে। একটা হলো স্ট্রেট লাইন মেথড, যেটাকে আমরা বলি সরলরৈখিক পদ্ধতি। এটার আরেকটা নাম আছে স্থির কিস্তি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মেথড। আর একটা আছে ডিক্রিজিং মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথড। এটা ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতিও বলা যায়। তো এখন এই অবচয় বা অবলোপন সরলরৈখিক ক্রমহ্রাসমান কিভাবে করব, আমরা ইনশাল্লাহ আজকে সেই বিষয়টা তোমাদের সামনে ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব। যারা এখনও আমার এই লাইভ ক্লাসটা বা ইউটিউবের এই ক্লাসটি শেয়ার দেওনি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা আদার্স মিডিয়া টুইটারে তোমরা অবশ্যই শেয়ার করে দাও, বন্ধুদের কানেক্টেড করে আমার সাথে তাদেরকে এই ক্লাসে জয়েন করতে হেল্প করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অবচয় বা অবলোপনটা দেখব এবং এই অধ্যায়ে সাধারণত যে জাবেদাগুলো আসে সেই জাবেদার ফরম্যাটগুলো আমরা দেখব, কিভাবে আমরা জাবেদা করব। আবার এই জাবেদাগুলো বন্ধ করতে হয়, সমাপনী জাবেদা, যেহেতু এগুলো একটা নামিক হিসাব, এই কারণে আয় ব্যয় হিসাবগুলোকে ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী আমাদের বন্ধ করতে হয়। সেই বন্ধ আমরা কিভাবে করব, ইনশাল্লাহ আমরা এগুলো ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তাহলে কথা না বেরিয়ে চলে আমরা প্রথমে অবচয়টা নির্ণয় করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সিস্টেমটা দেখব। সরলরৈখিক পদ্ধতি, যেটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড বা স্থির কিস্তি পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি। এখানে অবচয়টা দুইভাবে বের করা যায়। প্রথমে হলো অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা অবচয় হার দিয়ে গুণ দেই, অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা অবচয় হার দিয়েই গুণ দেই, তাহলে আমাদের কিন্তু অবচয়টা বের হয়ে যায়। আর একটা উপায় আছে, দ্বিতীয় উপায়, সেটা হলো সম্পত্তির মোট যে মূল্য থাকবে, সম্পত্তির মোট মূল্য বলতে একটা সম্পত্তি, ধর একটা যন্ত্রপাতি যখন আমরা কিনি, এর সাথে কিন্তু আদার্স আরও খরচ জড়িত, যেমন আমদানি শুল্ক হতে পারে, সংস্থাপন ব্যয় হতে পারে, তারপর হতে পারে ক্রয় পরিবহন। এই টোটালটা সাম আপ করলে হয় সম্পত্তির মোট মূল্য। এইখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য একটা সম্পত্তির আয়ুষ্কাল শেষে যেই মূল্যটা আমরা গেইন করি বা যেই মূল্যটা আমরা পাই, সেটাকে বলা হয় স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এবং আমরা যদি সম্পত্তির আয়ুষ্কাল ভাগ দেই, আয়ুষ্কাল মানে যে কয় বছর, তাহলেও কিন্তু আমরা এই অবচয়টা বের করতে পারি। আমরা এই দুইভাবে কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইভাবে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়টা বের করতে পারি। তাহলে প্রথম সূত্র হলো কি, অবচয়যোগ্য মূল্য গুণ অবচয় হার। এখন প্রশ্ন হলো অবচয়যোগ্য মূল্য কাকে বলে? অবচয়যোগ্য মূল্য হলো সম্পত্তির মোট মূল্য থেকে এর শেষে যে মূল্যটা আদায় করা যাবে, এই দুইটার ডিফারেন্স বা পার্থক্যই হলো অবচয়যোগ্য মূল্য। মানে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য, এই দুইটা অর্থাৎ সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে বের হয় অবচয়যোগ্য মূল্য। অবচয় হার আমরা কিভাবে বের করব? শিক্ষার্থী বন্ধুরা, অবচয় হার বের করার সূত্র হলো 100% ভাগ সম্পত্তির যে আয়ুষ্কাল থাকবে, এটা দিয়ে আমরা অবচয় হারটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, আমরা অবচয় হারটা কেমনে বের করব? 100% ভাগ বছর, 100% ভাগ বছর। এই 100, এটা আমি একটু নিচ দিয়ে লিখি কারণ লাইটের আলোর কারণে এটা বোঝা যাচ্ছে না। 100% ভাগ বছর,
100%, দেখি তো এখন দেখা যায় কি না। হ্যাঁ, এখন দেখা যায়। 100%কে যদি আমরা বছর দিয়ে ভাগ দেই তাহলে অবচয় হারটা আমার বের হবে। ধরো আমার একটা যন্ত্রপাতির মেয়াদ আছে 10 বছর, তাহলে এর অবচয় হার কত হবে? 10%। কেন? 10 বছরকে আমরা 10কে আমরা 100% দিয়ে ভাগ দিছি। ধরো এটার মেয়াদ আছে 5 বছর, তাহলে অবচয় হার কত হবে? 20%। এই অবচয় হারকে যদি আমরা অবচয়যোগ্য মূল্য দিয়ে গুণ দেই তাহলে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। অথবা এটার বিকল্প আরেকটি পদ্ধতি হলো সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য যদি বাদ দেই তাহলেও আমাদের আয়ুষ্কাল বের হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে একটা মেশিন তুমি কিনছিলা 5 লাখ টাকা দিয়ে, একটা মেশিন বা যন্ত্রপাতি তুমি 5 লাখ টাকা দিয়ে কিনছিলে, এটা ক্রয় পরিবহন তোমার হয়েছে 80,000 এবং সংস্থাপন ব্যয় 20,000, তাহলে মোট এই সম্পত্তির মূল্য কত হইল? 5 লাখ, 80,000, 20,000, তাহলে মোট হলো 6 লাখ টাকা। আর এই মেশিনটা তোমার 5 বছর টিকে থাকবে। কয় বছর টিকে থাকবে? 5 বছর। 5 বছর পরে এটার ভগ্নাবশেষ মূল্য ধরো দেওয়া আছে 1 লাখ, তাহলে অবচয়টা আমরা কেমনে বের করব? উপরে 5 লাখ ভাগ 5, তার মানে আমাদের অবচয় কত বের হবে বন্ধুরা? 1 লাখ টাকা। এটা হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সিস্টেম। আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় প্রতি বছর কি থাকবে? সমান থাকবে, স্থির। অবচয় কি? অবচয় অবচয় প্রতি বছর কি থাকবে? সমান থাকবে। বন্ধুরা খেয়াল করো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় প্রতি বছর সমান থাকবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি জানলাম? যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান থাকে, স্থির থাকে, এই জন্য এইটার নাম হয়েছে স্থির কিস্তি পদ্ধতি। এই হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার টোটাল সিস্টেম। এখন আমরা দেখব দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি, মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বের করার সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও ক্লাসটি শেয়ার করে দাওনি অবশ্যই তোমার এসএসসি কমার্সের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ট্যাগ করে দাও। এবং যারা ইউটিউবে ক্লাসটি দেখছো বন্ধুরা তারা আমার ইউটিউব ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। এখানে হিসাব বিজ্ঞানের আরও ক্লাস আছে, তোমরা প্লে লিস্টে দেখো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র আছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আছে, ফিনান্স প্রথম পত্র আছে, ফিনান্স দ্বিতীয় পত্র আছে। তোমরা ক্লাসগুলো শেয়ার করে দাও, তাহলে বন্ধুরা ওখানে তোমাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। তো আমরা এখন ক্রমহ্রাসমান পদ্ধতি মানে ডিক্রিজিং মেথড, এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অবচয় বের করব সেটা এখন বন্ধুরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা এটা ক্রমহ্রাসমান কেন বলা হয়েছে? আমরা সরলরৈখিক পদ্ধতিতে কি দেখছিলাম? সরলরৈখিক পদ্ধতিতে আমরা দেখেছিলাম যে অবচয়টা স্থির থাকে, আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়টা কিন্তু স্থির থাকে না। এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির মূল্য ক্রমে হ্রাস হতে থাকে, এ কারণে এটার নাম ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতি। তো এখানে আমরা অবচয়টা কিভাবে বের করব শিক্ষার্থী বন্ধুরা? এখানে অবশ্যই মনে রাখতে হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য আসে না। সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য ধরেছিলাম, কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাংশ মূল্য টোটালি আসবে না। এখানে সরাসরি সম্পত্তির মোট মূল্য, এই সম্পত্তির মোট মূল্যের সাথে আমরা অবচয় হার গুণ দেব। তাহলে আমাদের সম্পত্তির মোট মূল্য থেকে আমরা যদি অবচয়ের হার গুণ দেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের সম্পত্তির মোট মূল্য থেকে আমরা অবচয় হার যদি গুণ দেই তাহলে আমাদের অবচয়টা বের হবে। এটা কি? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বা ক্রমহ্রাসমান পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে একটি জিনিস মনে রাখতে হবে
যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার অনেক সময় প্রশ্নে দেওয়া থাকতে পারে। যদি প্রশ্নে এই অবচয়ের হারটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে খুবই সহজ। যদি অবচয়ের হারটা দেওয়া না থাকে তাহলে আমরা সরল রৈখিক যে হার পেয়েছিলাম বা বের করতে পারি, সরল রৈখিক পদ্ধতির যে হার, এই হারকে আমরা দ্বিগুণ করব। আবারও বলতেছি বন্ধুরা, ক্রমহ্রাসমান পদ্ধতিতে যদি আমাদের অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে আমাদের সরলরৈখিক যে হার থাকবে ওই হারকে 2 দিয়ে গুণ দিয়ে আমরা এই অবচয় হারটা বের করতে পারি। ধরো একটা মেশিন আছে, মেশিনটা তুমি 20 বছরের জন্য কিনেছিলা, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে এর হারটা কত হবে বন্ধুরা? 5%। সরলরৈখিক পদ্ধতিতে হার কত হবে? 5%। আর এটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে দ্বিগুণ হয়ে গেলে বন্ধুরা কত হবে? 10%। বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে সরলরৈখিক হার পেয়েছিলাম, ওই হারকে 2 দিয়ে গুণ দিছি, 5% হয়েছিল, এটা ডাবল হয়ে গেছে। এইটাই হলো ক্রমহ্রাসমান পদ্ধতির অবচয়ের হার। এই 2 গুণ দেওয়া লাগে, দ্বিগুণ। 2 গুণ মানে দ্বিগুণ। এ কারণেই এই ক্রমহ্রাসমান পদ্ধতির আরেকটা নাম হলো দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি। এটা আরেকটা নাম হয়ে গেল কি? দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি। এটার কোনো লেখক এটার নাম বলেছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি, এই কারণে। তাহলে এভাবে আমরা কি তোমার ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়টা অবশ্যই বের করতে পারবো। খুবই সহজ সিস্টেম। এখন এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় যে আমরা বের করব খুব ভালো, এখানে কিন্তু ভগ্নাংশ মূল্য আসবে না। তবে এখানে অনেক সময় আমাদের অবচয় সারণী বা অবচয় তালিকা তৈরি করতে বলে। এখন আমরা দেখব এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে আমরা অবচয় তালিকা বা অবচয় সারণীটা তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, আমি এখন সেই অবচয় সারণী বা অবচয় তালিকা তৈরি করতেছি। অবচয় সারণী। প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হলো বছর, এরপর আসবে সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয় হার আসতে পারে, বার্ষিক অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য। কোনো লেখক এখানে আবার সম্পত্তির সমাপনী মূল্যটা শেষে লেখছে, আমার কাছে এটা ভিতরে লেখলেই ভালো হয়, আমার কাছে মনে হয় যে হিসাবে সুবিধা হয়। আর শেষে হইল পুঞ্জীবিত অবচয়। এই ফরম্যাটে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফরম্যাটে বা এইভাবে আমরা অবচয় সারণী বা অবচয় তালিকা আমরা তৈরি করতে পারি। তাহলে প্রথমে হলো বছর। ধরো বছর আছে এরকম হতে পারে 2010, 2011, 2012, 2013, অথবা 1, 2, 3, 4 এভাবেও আমরা লিখতে পারি। সম্পত্তির প্রারম্ভিক মূল্য, ধরো আমাদের সম্পত্তির প্রারম্ভিক মূল্য আছে 1 লাখ, অবচয়ের হার 10%, বার্ষিক অবচয় হবে 10,000। সম্পত্তির সমাপনী মূল্য, বার্ষিক অবচয়টা কীভাবে বের করলাম? প্রারম্ভিক মূল্যকে অবচয় হার দিয়ে গুণ দিয়ে আমরা বার্ষিক অবচয়টা বের করছি। সমাপনী মূল্য, সমাপনী মূল্য মানে হলো এই সমাপনী মূল্য হ্রাস পাবে ক্রমহ্রাসমান পদ্ধতি। এখন এই 1 লাখ হলো প্রারম্ভিক মূল্য আর ওই বছর অবচয় হলো 10,000, তাহলে সমাপনী মূল্য কত? 90,000। এটা পরে লেখার কারণ আমি বলতেছি। এই সমাপনী মূল্যটাই আবার পরের বছর কি হয়ে যাবে? বিগিনিং। অবচয়ের হার হলো 10%, প্রতি বছরই 10%, 10%, তাহলে এখন হবে কত?
9,000, এটা হবে 81,000 বন্ধুরা। এই 81,000 আবার পরের বছর হয়ে যাবে বিগিনিং, অবচয় হলো 8,100। তাহলে এখন আমাদের একটু ক্যালকুলেটর নিতেই হবে বন্ধুরা। 81,000 মাইনাস 8,100, 72,900। এই হলো 72,900। এখন এখানে একটা কথা আছে বন্ধুরা, শেষ বছরে আমাদের যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে, অবচয় সারণী করার ক্ষেত্রে, খেয়াল করো বন্ধুরা, অবচয় সারণী করার ক্ষেত্রে যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে তুমি অ্যাজ ইউজুয়াল করতে পারো, কিন্তু সাধারণত এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে। ভগ্নাবশেষ মূল্য আমাদের কোথাও লাগবে না, এখন লাগবে। ভগ্নাবশেষ মূল্য হলো শেষ বছরে সম্পত্তির যে মূল্যটা বাকি থাকবে বা বিক্রি করে যে মূল্যটা আমরা পাবো, এটাকে বলে ভগ্নাবশেষ মূল্য। ধরো এই অঙ্কে আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে 60,000, কথার কথা। এই অঙ্কে আমাদের কি ভগ্নাবশেষ মূল্য আছে 60,000, এটা আমরা ধরলাম আর কি, সম্পত্তির সমাপনী মূল্য দেওয়া মানে ভগ্নাবশেষ মূল্য যেটা আমরা 60,000 আমাদের ধরে নাও আছে। তাহলে বার্ষিক অবচয় শেষ বছরে আমাদের কত হবে? এই সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্য আমরা কি করব? বাদ দেব। বন্ধুরা এই যে কাজটুকু আমি করলাম, খেয়াল করো, এই যে কাজটুকু আমরা করলাম, এটা কেন করলাম? কারণ আমাদের সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। ভগ্নাবশেষ মূল্য হলো মেয়াদ শেষে যে মূল্যটা উদ্ধার করা যাবে। এখন যেহেতু মেয়াদ শেষে 60,000 ভগ্নাবশেষ মূল্য দেওয়াই আছে, তার মানে এখানে 60,000 হতে হলে আমার শেষ বছরে অবচয় কতটুকু থাকবে? এই শেষ বছরে আমার যত টাকার সম্পত্তির মূল্য ছিল এবং শেষ বছরে অবশিষ্ট যে মূল্য আমরা উদ্ধার করতে পারবো, এই প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্য বাদ দিয়ে আমরা বার্ষিক অবচয়টা বের করছি। এটা হলো আমাদের ভগ্নাবশেষ মূল্য। এটা হলো শেষে আমাদের থাকবে। যদি ভগ্নাবশেষ মূল্য আমাদের অঙ্কে না থাকে তাহলে আর আমাদের কোনো ভেজাল নাই, আমরা অ্যাজ ইউজুয়াল সিস্টেমে করতে পারি। এখন আসো পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় প্রথম বছরে 10,000, প্রথম বছরে যেটা অবচয় সেটাই পুঞ্জীবিত অবচয়। দ্বিতীয় বছরে 10,000 তো থাকলো, এর সাথে দ্বিতীয় বছরে আরও অবচয় যোগ হলো কত? 9,000। তাহলে মোট কত হলো? 19,000। এর সাথে আরও আমাদের অবচয় যুক্ত হলো 27,100। এর সাথে আরও আমাদের অবচয় যুক্ত হলো, পুঞ্জীবিত অবচয় কিন্তু কি হবে? বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি? সম্পত্তির মূল্য নির্ণয় অর্থাৎ অবচয় বের করতে পারি এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় সারণী আমরা এই ফরম্যাটে শিক্ষার্থী বন্ধুরা আমরা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বের করা আমাদের পক্ষে খুবই সম্ভব হবে। এখন আমরা দেখব এই সম্পত্তি বিক্রয়ের ক্ষতি এবং লাভ কিভাবে নির্ণয় করে। তো বন্ধুরা যারা এখনও এই ক্লাসটা শেয়ার করোনি তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, এবং যারা ইউটিউবে এই ক্লাসটা দেখতেছো তারা ইউটিউবের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের ফেসবুক ওয়ালে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপ আছে, পেজ আছে, ওখানে শেয়ার করে দাও, বন্ধুদের উপকারে আসবে। আর যারা আজকের এই অনলাইন ক্লাসটা লাইভ দেখছো তারাও তোমরা তোমাদের ওয়াল, গ্রুপ, পেজ সব জায়গায় শেয়ার করে ভাইরাল করে দাও। এখন আমরা দেখব এখানে আরেকটি কোশ্চেন আসে, সেটা হলো কোনো যন্ত্রপাতি বা সম্পত্তি বিক্রয়জনিত অনেক সময় লাভও হতে পারে আবার অনেক সময় ক্ষতিও হতে পারে। এইটা আমরা এখন নির্ণয় করা শিখব। শিক্ষার্থী বন্ধুরা সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। একটা সম্পদ তুমি কিনলা, এটা তোমার একটা নির্দিষ্ট মেয়াদের পর তুমি এটা বিক্রি করতে পারো। তো বিক্রি করতে গেলে ওইটা লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। কিভাবে আমরা এই অধ্যায়ে সম্পত্তি বিক্রয়জনিত লাভ এবং ক্ষতি বের করব? এটার জন্য আমাদের প্রথমে দুইটা জিনিস লাগবে। এক, ওই সম্পত্তির পুস্তক মূল্য
কোনো লেখক পুস্তক মূল্য না বলে বলে বহিমূল্য। পুস্তক মূল্য বা বহিমূল্য কত এটা জানতে হবে। আরেকটা হলো ওই সম্পত্তিটা আমরা কত টাকায় বিক্রি করেছি, অর্থাৎ ওই সম্পত্তির বিক্রয় মূল্য। এই দুইটা আমাদের জানতে হবে। যদি এই দুইটা আমরা জেনে থাকি তাহলে আমরা এই সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে পারব। যদি বিক্রয় মূল্যের চেয়ে পুস্তক মূল্য বেশি হয়, অর্থাৎ যে দামে আমরা বিক্রয় করেছি সেই দামের চেয়ে আমাদের যদি সম্পত্তির বহিমূল্য বেশি থাকে, অর্থাৎ বহিমূল্যের চেয়ে আমরা যদি কম মূল্যে বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। আর যদি আমরা পুস্তক মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের লাভ হবে। ধরো একটা যন্ত্রপাতির পুস্তক মূল্য আছে 60,000, তুমি এটা বিক্রি করলা 70,000, তাহলে তোমার লাভ হইল কত? 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, তুমি একটা যন্ত্রপাতি, তোমার আজকে পুস্তক মূল্য বা বই মূল্য হলো আজকের যে দামটা তোমার আছে, ওই যন্ত্রপাতির যে দামটা আছে বা বাজারে গিয়ে যেটা তুমি পেতে পারো, এই পুস্তক মূল্য বা বই মূল্য আছে 60,000, কিন্তু তোমরা এটা বিক্রি করলা বাজারে 70,000। তার মানে পুস্তক মূল্য বা বই মূল্য ওইটার চেয়ে তুমি বেশি দামে বিক্রি করলা, তাহলে লাভ হইল। কিন্তু এখানে যদি 70,000 হইতো আর এখানে 60,000 হইতো, তাহলে 10,000 টাকা কি হইতো? ক্ষতি হইতো। তাহলে আমরা বুঝলাম যে আমরা পুস্তক মূল্য এবং বহিমূল্য, পুস্তক মূল্য বহিমূল্য যেটা একই নাম, এটা যদি আমাদের থাকে বের করতে পারি এবং বিক্রয় মূল্য যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা লাভ বা ক্ষতি খুবই সহজে বন্ধুরা বের করতে পারবো। এখন প্রশ্ন হলো এই পুস্তক মূল্য বা বহিমূল্য যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কিভাবে বের করব? এই পুস্তক মূল্য বের করার সূত্র হলো ওই সম্পত্তির, যেই সম্পদটা হতে পারে দালান কোঠা, তোমার ইকুইপমেন্ট হতে পারে, দালান কোঠা হতে পারে, মেশিন যন্ত্রপাতি, এটার মোট যে মূল্য, মোট মূল্য অর্থাৎ প্রথমে যে কিনছিলাম মোট ক্রয় মূল্য, মোট মূল্য না, এটা হবে মোট ক্রয় মূল্য, বা ওই ক্রয় মূল্যই দাও, এটাই আমি বুঝবো, আমরা মানে বুঝতে পারবো এটাই মোট মূল্য। এই সম্পত্তির যে ক্রয় মূল্য আছে, মোট ক্রয় মূল্য, এখান থেকে এর পুঞ্জীবিত অবচয় আমরা শিক্ষার্থী বন্ধুরা বাদ দেব। তাহলে পুস্তক মূল্য বহিমূল্য কিভাবে আমরা বের করব? সম্পত্তির ক্রয় মূল্য থেকে বন্ধুরা আমরা পুঞ্জীবিত অবচয়টা কি করব? বাদ দেব। তাহলে আমাদের বন্ধুরা সম্পত্তির ক্রয় মূল্য থেকে যদি আমরা পুঞ্জীবিত অবচয়টা বাদ দেই, সম্পত্তির ক্রয় মূল্য থেকে যদি আমরা পুঞ্জীবিত অবচয়টা বাদ দেই, তাহলে আমাদের কি বলে এই পুস্তক মূল্য বা বহিমূল্য বের হয়ে যাবে। এখন প্রশ্ন হলো পুঞ্জীবিত অবচয় আমরা কিভাবে বের করব? আমরা অবচয় বের করতে পারি না। সরলরৈখিক পদ্ধতিতে আমরা মাত্র অবচয় বের করা শিখেছি এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা মাত্র অবচয় বের করা শিখেছি। যদি 5 বছর হয় 5 বছর এটা একসাথে যোগ দেবো, ওই যোগ দিলে আমাদের পুঞ্জীবিত অবচয় বের হবে। এবং পুঞ্জীবিত অবচয় থেকে যদি সম্পত্তির ক্রয় মূল্য থেকে ওটা বাদ দেই, তাহলে পুস্তক মূল্য বা বহিমূল্য বের হবে। পুস্তক মূল্য বা বহিমূল্যের বেশি দামে বিক্রি করলে লাভ হবে, কম দামে বিক্রি করলে বন্ধুরা ক্ষতি হবে। এখন আমি একটা উদাহরণ দেই, এই মোবাইলটাই উদাহরণ দেই। এই মোবাইলটা আমি কিনেছিলাম 10,000 টাকায়। ধরো এই মোবাইলটা আসলে 10,000 টাকা দাম না, ধরো অঙ্কের স্বার্থে এই মোবাইলটা আমি কিনেছিলাম 10,000। তাহলে এইটা হলো কি বন্ধুরা? ক্রয় মূল্য। এই মোবাইলটা ধরো একটা স্মার্টফোন, এই মোবাইলটা আমি কয় টাকায় কিনছিলাম? 10,000 টাকা। এটা হলো আমার কি বন্ধুরা? ক্রয় মূল্য। এবং এই মোবাইলটা আমি 5 বছর ব্যবহার করেছি, তাহলে প্রতি বছরে আমার অবচয় হবে কত? 2,000 টাকা। এটা ধরো আমার 2015 সালের মানে এটা কেনা হয়েছিল, এটা আমি 2015 সালে ধরো আমি কিনেছিলাম বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এবং এটা আমি 5 বছর আমার এটার মানে আয়ুষ্কাল, এবং
প্রতি বছরে আমার কত 2000 টাকা আমার এটা অবচয় হয়েছে। 2019 সালে মানে 4 বছর পর 2019 সালে 4 বছর পর আমার এটার মোট পুঞ্জীবিত অবচয় কত হলো? 8000 টাকা। মোট পুঞ্জীবিত অবচয় কত? 8000। এটা হলো পুঞ্জীবিত অবচয়। কিভাবে 8000 হলো বন্ধুরা? প্রতি বছর আমার 2000 করে অবচয়, তাহলে 4 বছরে আমার মোট অবচয় কত? 8000। তাহলে এই সম্পত্তির ক্ষেত্রে আমার বহিমূল্য কত আছে? বহিমূল্য কি হবে? ক্রয় মূল্য থেকে আমি পুঞ্জীবিত অবচয় বাদ দেবো, তাহলে বহিমূল্য আমার কত হলো? 2000 টাকা। বহিমূল্য কত বন্ধুরা? 2000 টাকা। আমার মোট ক্রয় মূল্য 10,000, এখান থেকে পুঞ্জীবিত অবচয় আমি বের করছি 8000, তাহলে বহিমূল্য 2000। এখন এইটা যদি আমি এই 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 সম্পদটা যদি আমি 1400 টাকায় বিক্রি করি, তাহলে আমার কি হইল? আমার বহিমূল্য এই 2000 টাকা, এটা হলো আমার বহিমূল্য। 2000 টাকা বহিমূল্য, কিন্তু আমি বিক্রি করছি 1400 টাকা, তার মানে যে দাম তার চেয়ে কমে বিক্রি করছি। তাহলে আমার কি হলো? ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো বন্ধুরা? 600 টাকা। কিভাবে বের করলাম? এই পুস্তক বা বহিমূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলাম। এই 2000 টাকা হলো বহিমূল্য, এখান থেকে 1400 টাকা হলো বিক্রয় মূল্য, বাদ দিলাম, বের হলো 600 টাকা। কিন্তু যদি এটা আমি 2400 টাকা বিক্রি করতাম, তাহলে আমার 400 টাকা কি হইতো? লাভ হইতো। ক্ষতি তো হইতো না, আমার 400 টাকা বন্ধুরা কি হইতো? লাভ হইতো। কিভাবে? খেয়াল করো বন্ধুরা, আমার এখানে বহিমূল্য হলো 2000, কিন্তু বিক্রি করছি 2400, তার মানে বহিমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছি, তাহলে আমার কি হয়েছে? 400 টাকা লাভ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের এই অধ্যায়ের অর্থাৎ অবচয় সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সমাধানের ফর্মুলা। এখন আমরা দেখব এই অধ্যায়ের জাবেদা কিভাবে করে। এই অধ্যায়ে কিন্তু জাবেদা আসবে, খতিয়ানও আসবে, এবং অনেক সময় আর্থিক অবস্থার বিবরণী বা সম্পত্তির খতিয়ান করতে বলে। এখন আমরা দেখব এই অধ্যায়ের জাবেদা। এই অধ্যায়ে সাধারণত শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমাদের 3টা জাবেদা করতে হয়, 3 ধরনের। একটা হলো সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা, একটা হলো অবচয় ধার্যের জাবেদা, আর একটা হলো অবচয় বন্ধের মানে সমাপনী দাখিলা। শিক্ষার্থী বন্ধুরা, এই 3 ধরনের জাবেদা সাধারণত আমাদের করতে হয়। একটা হলো কি সম্পত্তি ক্রয় সংক্রান্ত জাবেদা, একটা হলো অবচয় ধার্যের জাবেদা, একটা হলো অবচয় বন্ধের জাবেদা। আর এই জাবেদা কিভাবে করব এটা বোঝার জন্য কিন্তু আমার একটা আলাদা একটা ক্লাস আছে জাবেদা সংক্রান্ত, সেটা আমার ইউটিউব চ্যানেলে পাবে। উৎসব এবং আদম নামক ম্যাজিক একটা ফর্মুলায় সারা জীবনের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় লেভেলের জন্য আমি একটা চমৎকার একটা ম্যাজিক কৌশলে জাবেদা শিখিয়েছি, ওটা তোমার আমার ইউটিউবের চ্যানেলে দেখবা। সম্পত্তি ক্রয় সংক্রান্ত, এখানে যে জাবেদাটা হবে, যদি বড় লেনদেন হয় সেক্ষেত্রে আমরা সাধারণত ব্যাংক ব্যবহার করি, কারণ তখন আমরা দাগ কাটা চেক ব্যবহার করি। আর ছোটোখাটো লেনদেনের ক্ষেত্রে আমরা নগদ টাকা ব্যবহার করি। তাহলে জাবেদা কি হবে? তুমি একটা মেশিন কিনছো ধরো 50 লাখ টাকায়, তাহলে জাবেদা কি হবে? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তখন আমরা ব্যাংক হিসাব ব্যবহার করব, কারণ বড় লেনদেনের ক্ষেত্রে আমরা দাগ কাটা চেক ব্যবহার করি। এখন মেশিন তুমি কিনছো, এটার ক্রয় পরিবহন দেছো 5000, সংস্থাপন ব্যয় দেছো 5000, তাহলে এটাও তোমার ওই মেশিনের ঘরেই জাবেদাটা হবে। তাহলে আবার জাবেদা লাগবে মেশিন হিসাব 10,000, 5000 ক্রয় পরিবহন, 5000 সংস্থাপন ব্যয় 10,000 টাকা, আর খুচরা নগদ টাকার ক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট।
এটা হলো সাধারণত মেশিন বা সম্পত্তি বা দালান কোঠা এগুলা যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত জাবেদা। অবচয় সংক্রান্ত জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় বন্ধের সমাপনী দেখালে তোমরা জানো যে আয় ব্যয় হিসাবকে বন্ধ করতে হয়। আয় এবং ব্যয় জাতীয় হিসাবকে বন্ধ করার জন্য আয় সারাংশ বা আয় বিবরণী দ্বারা বন্ধ করতে হয়। ডেবিট আইটেমকে বন্ধ করতে হলে উল্টাই দিতে হবে ক্রেডিট, আর ক্রেডিট আইটেমকে বন্ধ করতে হলে উল্টাই দিতে হবে ডেবিট। অবচয় একটা ব্যয়, পরিচালন ব্যয়, ডেবিট আইটেম, এটা বন্ধ করার জন্য অবচয় হিসাব ক্রেডিট হবে আর আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব ডেবিট হবে। তাহলে এভাবে তোমরা করবা। আর এখানে খতিয়ান আসে, খতিয়ান তোমরা পারো, আর্থিক অবস্থা বিবরণী তাও তোমরা পারো। তো ওই ব্যাপারে আমি আর আলোচনা আজকে আর করলাম না। আমি আজকে ক্লাসটা ইনশাল্লাহ এখানে শেষ করে দিতে চাই। তোমরা সবাই বন্ধুরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে, এসএসসি এবং এসএসসি লেভেল 2 লেভেলই কভার করবে। আমার ইউটিউব চ্যানেলের নামটা তোমাদের একটু লিখে দেই, TANZIRULHUSSAINRABBY। এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমরা ইনশাল্লাহ পাবা, আমার অনেকগুলো ক্লাস পাবা, ওটা সাবস্ক্রাইব করে রাখো। আর একটা ফেসবুক পেজ আছে FIN19, এই ফেসবুক পেজটাও তোমরা শেয়ার করে রাখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে আশা করি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।